নমস্কার। হসলা রেডিওর সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই সান্ধ্যকালীন শুভেচ্ছা। আজ 7ই আগস্ট 2026, বাংলার 21শে শ্রাবণ 1433 শুক্রবার। হসলা রেডিও থেকে দেবাশিস ঘোষ খবর পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রথমেই হসলা সংবাদ। হসলা সিনিয়র সিটিজেন কেয়ার অর্গানাইজেশন, যা বিষ্ণুপুরে এবং অন্যান্য শহরগুলিতে গত 4 বছর ধরে সিনিয়র সিটিজেনদের কেয়ারফুলি কেয়ার নিয়ে আসছে। হসলার সাথে যুক্ত প্রতিটি সিনিয়র সিটিজেন আজ সুস্থ ও আনন্দময় জীবনযাপন করছেন। সমাজের সাথে সমান তালে চলার জন্যই হসলা নিয়ে এসেছে নবতম উদ্যোগ সিনিয়র সিটিজেন ব্লগ রাইটিং কম্পিটিশন। যে কোনো প্রবীণ তাঁদের পছন্দ মতো যে কোনো বিষয়ে ব্লগ লিখতে পারবেন, যা শুরু হচ্ছে আগামী 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবসে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এই কম্পিটিশনের জন্য, চলবে 15 আগস্ট পর্যন্ত। এই সুযোগ গ্রহণ করুন এবং সমাজের অঙ্গ হয়ে উঠুন। আসছি বিশেষ বিশেষ খবরে। পশ্চিমবঙ্গই চান মুখ্যমন্ত্রী। 2000-এরও বেশি ইউপিআই গচ্চা দেবেন বিক্রেতা। হেরিটেজ দৌড়ে ভারতের 14 নয়া মনোনয়ন। অঙ্গ প্রতিস্থাপনে বিশ্বের তৃতীয় ভারত, তবু থাকছে প্রশ্ন। ডিজিটাল ফ্রড রুখতে এসওপি। যাত্রীদের ভোগান্তি কমাতে আলাদা রেক স্টপের দাবি। লাইব্রেরিতে 19 লাখেরও ফাইন। থাকবে খেলার খবর। সবাইকে একটি বিশেষ অনুরোধ, খবরটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, কারণ এই খবর সংক্রান্ত বেশ কয়েকটি প্রশ্ন আপনাদের জন্য থাকবে, যার সঠিক উত্তর দিলে আপনাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গই চান মুখ্যমন্ত্রী। রাজ্যের নাম পশ্চিমবঙ্গর বদলে বাংলা করার আবেদন থেকে সরে আসছে বর্তমান বিজেপি সরকার। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এতে তাঁদের সায় নেই। পশ্চিমবঙ্গের নামের সঙ্গে দেশভাগের ইতিহাস জড়িত। আগের জমানায় আবাস যোজনার নামের সঙ্গে বাংলা শব্দটি জুড়ে ছিল, তা বদলে করা হয়েছে পশ্চিমবঙ্গ আবাস যোজনা। মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল, তাহলে রাজ্যের নাম বদল নিয়ে কেন্দ্রের কাছে যে আবেদন করেছিল তৃণমূল সরকার, সেটা কি প্রত্যাহার করা হবে? মুখ্যমন্ত্রী বলেন, আমাদের মতামত জানতে চাওয়া হলে জানাবো। বঙ্গ থেকে পশ্চিম শব্দটিকে মুছে দিতে পারি না। এই রাজ্য পূর্ব পাকিস্তান হতে পারত, কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেষ্টায় তা পশ্চিমবঙ্গ হয়। আমরা চাই রাজ্যের নামের সঙ্গে পশ্চিমবঙ্গ থাকুক। ইংরেজিতে নাম ওয়েস্ট বেঙ্গল হওয়ার ফলে কেন্দ্রের বৈঠকে বাংলা সব শেষে ডাক পায়। সেই যুক্তি দেখিয়ে আগের জমানায় রাজ্যের নাম বদলের উদ্যোগ নেওয়া হয়েছিল। 2000-এর বেশি ইউপিআই গচ্চা দেবেন বিক্রেতা। বিনি পয়সায় পরিষেবা ক্রেতাদের। বর্ষাকালের বিকেলে মুড়ি চপ কিনতে অটোয় বসেই খেয়াল করলেন ওয়ালেট বাড়িতে, অথবা বান্ধবীকে নিয়ে ভরপেট ফুচকা খেয়ে দেখলেন পকেটে থাকা একমাত্র 100 টাকার নোটটি সেলোটেপ দিয়ে জোড়া। ফুচকাওয়ালা নিতে নারাজ। খুচরো নিয়ে এসব খুচরো সমস্যা এখন অতীত। এখন মুশকিল আসান আপনার স্মার্টফোন। অটো, তেলেভাজার দোকান, মাই ফুচকাওয়ালার ঝাঁকাতেও এখন ঝুলছে স্ক্যানার। ফলে জিপে, ফোনপে বা অন্য কোনো ইউপিআই অস্ত্র যতক্ষণ আপনার মুঠো ফোনে, ততক্ষণ 5 থেকে 10 টাকা থেকে যে কোনো অঙ্কের বিল এখন এক ক্লিকেই ক্লিয়ার। ছেঁড়া ফাটা নোট চালানো বা বড় নোট ভাঙানোর কোনো সমস্যাই নেই। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, এত বড় পেমেন্ট নেটওয়ার্ক বিনি পয়সায় কী করে আপনি পাচ্ছেন? কে যোগাচ্ছে এর খরচ? ব্যাংক কিন্তু বিনি পয়সার পরিষেবা দেয় না, ক্ষেত্রভেদে ব্যতিক্রম রয়েছে অবশ্য। এতদিন কেন্দ্র বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে এই পরিষেবা চালাচ্ছিল, মূলত টাকা দিতে হচ্ছিল প্ল্যাটফর্মগুলিকে। এবার এই পরিষেবার জন্য বিক্রেতাদের গাঁটের কড়ি গুনতে হবে। গত মঙ্গলবার সংসদে যে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস বা অ্যামেন্ডমেন্ট বিল পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেখানে 2000 টাকার বেশি পেমেন্টের ক্ষেত্রে বিক্রেতার উপরে চার্জ চাপানোর প্রস্তাবনা করা হয়েছে,
যার অর্থ আপনি ক্রেতা হিসাবে 2000 টাকার কম পেমেন্ট করলে বিক্রেতার সমস্যা নেই, কিন্তু এক লপ্তে তার বেশি অঙ্কের অ্যামাউন্ট পেমেন্টে বিক্রেতাকে বছরের শেষে তার উপরে সামান্য হলেও চার্জ দিতে হবে। ক্রেতাকে এখন যেমন কোনো অতিরিক্ত কড়ি গুনতে হচ্ছে না, তখনও হবে না। রিজার্ভ ব্যাংক গভর্নর সঞ্জয় মালহোত্রা বুধবার জানিয়েছেন, সরকার ছাড়াও সংশ্লিষ্ট কোনো কোনো পক্ষকে এই বিপুল খরচের ভার বইতে হবে। মনে করা হচ্ছে এই পক্ষ হিসাবে তিনি বিক্রেতাদেরই বোঝাতে চেয়েছেন। এপ্রিল 2016-এ ভারতে ইউপিআই চালুর পরে প্রথমে বিক্রেতাকে এই কারণে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর দিতে হতো। 2020 জানুয়ারি থেকে কেন্দ্র তা শূন্য করে দেয়। এর ফলে ইউপিআই ট্রানজ্যাকশন সংক্রান্ত পরিষেবা দিতে প্রয়োজনীয় খরচ কেন্দ্রীয় সরকার এবং পেমেন্ট সার্ভিস এগ্রিগেটরদের ঘাড়ে গিয়ে পড়ে। খোদ পেমেন্ট কাউন্সিল অফ ইন্ডিয়ার পরিসংখ্যান বলছে, ইউপিআই পরিকাঠামো চালাতে বার্ষিক খরচ কম বেশি 10,000 কোটি টাকা। সেই খরচ ক্রমশই বাড়ছে। 2025-26 অর্থবর্ষে এই খাতে 2000 কোটি টাকারও মতো ভর্তুকি দিয়েছে কেন্দ্র। এবার কেন্দ্র চাইছে বিক্রেতারাও ইউপিআই পরিষেবার কিছুটা ভার তুলে নিক। যদিও সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, 2000 টাকার বেশি পেমেন্টে যদি বিক্রেতাকে অতিরিক্ত চার্জ দিতে হয়, তাহলে ঘুরপথে তার চাপ তো পড়বে আমার আপনার মতোই ক্রেতাদের উপরেই। হেরিটেজ দৌড়ে ভারতের 14 নয়া মনোনয়ন। ইউনেস্কোর সম্ভাব্য তালিকায় অশোকের শিলালিপি, ওড়িশার বৌদ্ধ ত্রিভুজ, ডেকান ট্র্যাপসও। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় সদ্য নাম উঠেছে উত্তরপ্রদেশের সারনাথের বৌদ্ধ প্রত্নক্ষেত্রটির। প্রায় 2500 বছর আগে ওই জায়গাতেই গৌতম বুদ্ধ প্রথমবার তার 5 শিষ্যের কাছে ধর্মোপদেশ দিয়েছিলেন বলে মনে করা হয়। সেই সারনাথ ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় নাম তোলার পরেই সামনে এসেছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টেন্টেটিভ লিস্টে থাকা ভারতের 14টি সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যর নাম। 2025-এ ইউনেস্কোর সম্ভাব্য তালিকায় সংযুক্ত হয়েছে এই জায়গাগুলির নাম। ইউনেস্কোর নিয়ম অনুযায়ী কোনো জায়গাকে সরাসরি বিশ্ব ঐতিহ্যের বা ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দেওয়া হয় না। তার আগে সেই জায়গাকে টেন্টেটিভ তালিকার অন্তর্ভুক্ত করার দায়িত্ব বর্তায় সংশ্লিষ্ট দেশের উপরে। পরে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মূল্যায়ন, নথি যাচাই এবং বিভিন্ন মানদণ্ডে বিচার বিশ্লেষণের পরেই চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। সেই কারণে 2025-এর এই সংযোজনগুলিকে ভারতের বিশ্ব ঐতিহ্য স্বীকৃতির ভবিষ্যৎ সম্ভাবনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 2025-এর 4 দফার এই 14টি নাম সম্ভাব্য তালিকায় তোলা হয়। এর মধ্যে প্রথম দফায় 11 ফেব্রুয়ারি টেন্টেটিভ তালিকায় নাম উঠেছিল 5টি জায়গার। এর মধ্যে রয়েছে ছত্তিশগড়ের জীববৈচিত্র্যে সমৃদ্ধ কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক এবং তেলেঙ্গানার প্রাগৈতিহাসিক স্মারক মৃদুমাল মেগালিথিক মেনহেরিস। পাশাপাশি স্থান পেয়েছে মৌর্য সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত অশোকের শিলালিপি পাওয়া স্থানগুলিও। ইতিহাসের পড়ুয়াদের কাছে এই জায়গাগুলো অশোকান এডিক্ট সাইটস নামেই পরিচিত। একই দিনে তালিকায় উঠেছিল দেশের বিভিন্ন প্রান্তে 64 যোগিনী মন্দিরগুলোর এবং উত্তর ভারতের গুপ্ত যুগের মন্দিরসমূহ। এই মন্দির প্রাচীন ভারতীয় ধর্মীয় স্থাপত্য ও শিল্পকলার গুরুত্বপূর্ণ নিদর্শন হিসাবে বিবেচিত। দ্বিতীয় দফার মনোনয়নটি 4 জুনের। সেদিন উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার সালখান ফসিল পার্ককে টেন্টেটিভ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। পৃথিবীর প্রাচীনতম জীবাশ্ম নিদর্শনগুলির অন্যতম ভাণ্ডার হিসাবে ওই অঞ্চলের ভূতত্ত্ববিদের কাছে দীর্ঘদিন ধরেই আগ্রহের কেন্দ্র। 27 আগস্ট তৃতীয় দফায় একসঙ্গে 7টি প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থানের নাম যোগ করা হয়। এগুলি হলো মহারাষ্ট্রের পঞ্চগনি ও মহাবালেশ্বরের ডেকান ট্র্যাপস, কর্ণাটকের সেন্ট মেরিজ আইল্যান্ড ক্লাস্টার এর ভূতত্ত্বগত ঐতিহ্য, মেঘালয়ের মেঘালয়ান এজ গুহাগুলি, নাগাল্যান্ডের নাগা হিল ওফিওলাইট। ওফিওলাইট হলো এমন শিলাস্তর যা অতীতে সমুদ্রতলের ভূত্বকের অংশ ছিল। পরে টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে ওই স্তর স্থলভাগে উঠে এসেছে। এছাড়া তালিকার নাম রয়েছে অন্ধ্রপ্রদেশের এরামাট্টি ডিব্বালুর ওই প্রাকৃতিক ঐতিহ্য এবং তিরুমালা পাহাড় ও কেরলের ভারকালা উপকূলীয় ভূপ্রাকৃতিক অঞ্চল। এই স্থানগুলি ভারতের ভূতত্ত্বগত ইতিহাস, জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক বিবর্তনের অনন্য সাক্ষ্য। চতুর্থ এবং বছরের শেষ সংযোজনটি এসেছিল 22 ডিসেম্বর।
সেদিন ওড়িশার ইতিহাস সমৃদ্ধ বৌদ্ধ ত্রিভুজ রত্নগিরি, উদয়গিরি এবং ললিতগিরিকে একত্রে ধারাবাহিক মনোনয়ন হিসেবে টেন্টেটিভ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। প্রাচীন যুগে বৌদ্ধ ধর্মের প্রসার, শিক্ষা, মহাবিহার, ভাস্কর্য ও বজ্রযান বৌদ্ধ ধর্মের বিকাশের ক্ষেত্রে এই তিনটি কেন্দ্রের গুরুত্ব আন্তর্জাতিক মহলেও স্বীকৃত। বিশেষজ্ঞদের মতে নতুন মনোনয়নগুলির মধ্যে বেশ কটির স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা খুব বেশি। বিশেষত অশোকের শিলালিপি স্থানের ধারাবাহিক মনোনয়ন, ওড়িশার বৌদ্ধ ত্রিভুজ, উত্তর ভারতের গুপ্ত যুগের মন্দির, ডেকান ট্র্যাপস এবং কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসাবে বিবেচিত হচ্ছে। ভারতে সারনাথ সহ 45টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছেই। নতুন করে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হলে তালিকায় আরও নাম সংযোজিত হবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। আসছি পরের খবরে। মরণোত্তর দানে 68 নাম মরে, অঙ্গ প্রতিস্থাপনে বিশ্বে তৃতীয় ভারত, তবু থাকছে প্রশ্ন। অঙ্গ প্রতিস্থাপনে রেকর্ড করে বিশ্ব তৃতীয় ভারত, অথচ মরণোত্তর অঙ্গদানে এদেশ একেবারেই পিছনের সারিতে। সাফল্যের আড়ালে তাই রয়ে যাচ্ছে বড়সড় প্রশ্ন। একদিকে রেকর্ড অঙ্গ প্রতিস্থাপন, অন্যদিকে মরণোত্তর অঙ্গদানে বেহাল দশা। সোমবার ইন্ডিয়ান অর্গান ডোনেশন ডের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের গলায় শুধুই ছিল সাফল্যের সুর। তাঁর বক্তব্য, 2025-এ দেশের রেকর্ড 20,138টি অঙ্গ প্রতিস্থাপন হয়েছে, যা এ যাবৎ সর্বোচ্চ। বিশ্বে মোট অঙ্গ প্রতিস্থাপনের নিরিখে আমেরিকা ও চীনের পরেই ভারতের স্থান। এদেশে জনসংখ্যার নিরিখে একই সঙ্গে 5 লক্ষেরও বেশি নাগরিক মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করেছেন। কিন্তু সাফল্যের এই ছবির পাশেই বড় প্রশ্ন, মরণোত্তর অঙ্গদানে ভারত এখনও এত পিছিয়ে কেন? ভারতের প্রায় সমান জনসংখ্যার চীন এবং 1/4 জনসংখ্যার আমেরিকা ভারতের চেয়ে এগিয়ে থাকাকে তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ শুধু সংখ্যার বিচারেই নয়, আনুপাতিক হারেও তারা এগিয়ে। এদিকে নোটো বা ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশনের পরিসংখ্যান বলছে, অঙ্গদানের ক্ষেত্রে মরণোত্তর দানই ভবিষ্যৎ হলেও মোট প্রতিস্থাপনের মাত্র 15 থেকে 18% মরণোত্তর অঙ্গদান হচ্ছে ভারতে। বাকি 82 থেকে 85% অঙ্গদান হচ্ছে জীবিত দাতার অঙ্গে, এবং তা সীমাবদ্ধ কিডনি ও লিভার প্রতিস্থাপনেই। যেখানে ব্রেন ডেথের পরে মরণোত্তর অঙ্গদান থেকে কিডনি ও লিভারের পাশাপাশি হার্ট, লাং ও প্যাঙ্ক্রিয়াসের প্রতিস্থাপনও হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মরণোত্তর অঙ্গদানের হার এদেশে প্রতি 10 লক্ষে 1-এরও কম, মাত্র 0.77। আর মরণোত্তর অঙ্গদানে দুনিয়ার শীর্ষে থাকা স্পেনে প্রতি 10 লক্ষে মরণোত্তর অঙ্গদানের হার 51.9। অর্থাৎ স্পষ্ট, জীবিত দাতার প্রতিস্থাপনে ভারত দুনিয়ার একেবারে প্রথম সারিতে থাকলেও 2022-এর আন্তর্জাতিক তথ্য অনুযায়ী 94টি মরণোত্তর অঙ্গ প্রতিস্থাপন হওয়া দেশের মধ্যে ভারতের স্থান 68। 2024-এ আনুমানিক 1,75,000 থেকে 2 লক্ষ কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন থাকলেও বাস্তবে কিডনি প্রতিস্থাপিত হয়েছিল মাত্র 13,476 জনের। লিভার, হৃদযন্ত্র ও ফুসফুস মিলিয়ে প্রতিস্থাপনের প্রয়োজন ছিল প্রায় 50,000, অথচ স্বাস্থ্যকর্তাদের আক্ষেপ, প্রতিস্থাপন হয়েছে মাত্র 4,901টি। ডিজিটাল ফ্রড রুখতে এসওপি। ডিজিটাল অ্যারেস্ট, অনলাইন প্রতারণার ঘটনা যেভাবে বাড়ছে সে কথা মাথায় রেখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআইকে 4 সপ্তাহের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি এবং কেন্দ্রকে ক্ষতিপূরণের ফ্রেমওয়ার্ক বানানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের পর্যবেক্ষণ, ডিজিটাল প্রতারণা রুখতে ইতিমধ্যেই যে মেকানিজম রয়েছে তার যথাযথ প্রয়োগ ও নিয়মিত ফলোআপ প্রয়োজন। যাত্রীদের ভোগান্তি কমাতে আলাদা রেক স্টপের দাবি। পুরুলিয়া। রেলের কাছে একগুচ্ছ দাবি দেওয়া জানিয়ে আদ্রায় অনুষ্ঠিত হল বিভাগীয় রেল ব্যবহারকারী পরামর্শদাতা কমিটির 120তম সভা। বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব রেলের আদ্রা বিভাগীয় সদর দপ্তরের ডিআরএমের সভাগৃহে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিআরএম মুকেশ গুপ্তা, সিনিয়র ডিসিএম বিকাশ কুমার সহ রেলের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
আদ্রা ডিভিশনের অন্তর্গত বিভিন্ন কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং জনপ্রতিনিধিরাও এতে অংশ নেন। বৈঠকে পুরুলিয়ার সাংসদের প্রতিনিধি স্বপন চৌধুরী বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। তিনি মশাগ্রাম হয়ে পুরুলিয়া হাওড়া মেমু ট্রেনের ইন্দ্রবিল স্টেশনে স্টপ দেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি হাওড়া থেকে চক্রধরপুর ও বোকারো এক্সপ্রেসের আদ্রায় এসে ভাগ হওয়া বা জোড়া লাগার জটিলতা কাটিয়ে সেগুলিকে আলাদা দুটি স্বতন্ত্র ট্রেনে রূপান্তরিত করার দাবি জানান। তার মতে এতে যাত্রী ধারণ ক্ষমতা বৃদ্ধি, পাশাপাশি এক ট্রেনের দেরির কারণে অন্য ট্রেনের বিলম্ব হওয়ার সমস্যাও মিটবে। এছাড়া রাঁচি ইন্টারসিটির সঙ্গে হাওড়া পুরুলিয়া এক্সপ্রেসের রেক শেয়ারিং বন্ধ করে আগের মতো পৃথক রেকের দাবিও তোলা হয়, কারণ রেক শেয়ারিংয়ের ফলে ট্রেনটি প্রায়শই বিলম্ব চলে। এর পাশাপাশি আদ্রায় আন্ডারপাস নির্মাণ, আনাড়ার পূর্ব দিকে রাস্তার সংস্কার এবং সব যাত্রীবাহী ট্রেনের নির্ধারিত সময়ে চালানোর দাবি তোলেন প্রতিনিধিরা। সাউথ ইস্টার্ন রেলওয়ে ইউজার্স অর্গানাইজেশনের যুগ্ম সম্পাদক দেবু চক্রবর্তী বলেন, যে দাবিগুলি উঠেছে সেগুলি দ্রুত যাতে পূরণ হয় সেদিকে গুরুত্ব দিতে হবে। উত্থাপিত দাবিগুলি রেল কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছেন ডিআরএম। লাইব্রেরিতে ১৯ লাখের ফাইন। প্রায় ১৫০ বছর আগে লাইব্রেরি থেকে ধার নেওয়া বই ফেরত এলো অবশেষে। তবে এতদিনে লেট ফির অঙ্কটা হওয়ার কথা প্রায় ১৯ লাখ টাকা। ঘটনাটি অস্ট্রেলিয়ার। সমুদ্রের ধারের শহর কিয়ামার বাড়ি সংস্কার করতে গিয়ে ইটের গাঁথনি দেওয়া ফায়ার প্লেসের ভেতরে একটি চায়ের বাক্সের মধ্যে বইটি পান বাড়ির বাসিন্দা রস সিমন্স। খুলে দেখেন বইয়ে স্থানীয় গ্রন্থাগারে স্ট্যাম্প দেওয়া। বইটি নিয়ে সোজা তিনি চলে যান লাইব্রেরিতে এবং সেটি ফেরতও দেন। 1858 প্রকাশিত বইটির নাম অ্যান্টিকুইটিজ অফ এথেন্স। তবে সেই সময়কার রেকর্ড হারিয়ে যাওয়ায় কাউকে জরিমানা করতে পারবেন না লাইব্রেরি কর্তৃপক্ষ। কিয়ামা পাবলিক লাইব্রেরির ম্যানেজার মিশেল হাডসন জানান, মুদ্রাস্ফীতি ধরলে এই ১৫০ বছরে জরিমানা বেড়ে দাঁড়িয়েছে ২৮,০০০ অস্ট্রেলিয়ান ডলারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ লক্ষ টাকা। বইটির মলাটের ভেতরে লেখা, জরিমানা প্রতি সপ্তাহে ৩ পেনি করে। 1872 প্রতিষ্ঠিত ওই লাইব্রেরি থেকে বই ধার নেওয়ার অন্যান্য নিয়মকানুনও লেখা আছে মলাটের ভেতরের পৃষ্ঠায়। হাডসন অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, এত পুরনো বই আমাদের কাছে ফিরে আসবে আমরা কখনোই ভাবিনি। তিনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন অনেক সময় 30 বা 40 বছর আগে ধার নেওয়া বই লোকেরা ফিরিয়ে দিয়েছে। সেগুলি বেশিরভাগই এই রকম বাড়ি সংস্কার করার সময়ই পাওয়া যায়। কিন্তু তাই বলে 150 বছর? না, এমনটা দেখেননি তিনি। ওই লাইব্রেরির 150 বছরের পুরানো নিয়মানুযায়ী বই ফেরতের সময় কোনো জরিমানা থাকলে তা মিটিয়ে নতুন বই নেওয়া যেত। এক একটি পরিবার একসঙ্গে 3টি করে বই ধার নিতে পারত। নিয়মে বলা আছে, নেশা করে কেউ বই ধার চাইলে তাকে বই দেওয়াই হতো না। তবে এই বইটি কে এবং কবে ধার নিয়েছিলেন তা আর জানার উপায় নেই। লাইব্রেরির সেই সময়কার রেকর্ড হারিয়ে গিয়েছে। বইটি যিনি ফেরত দিয়েছেন সেই রস সিমেন্স অবশ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, তাঁর ধারণা বইটি সম্ভবত তাঁর পিতামহের বাবা ধার নিয়েছিলেন, কারণ সেই সময়ে তাঁদের কটেজটিতে তিনিই থাকতেন। বহু অপেক্ষার পরে পাওয়া বইটি তাঁরা আর ইস্যু করবেন না বলে জানিয়েছেন লাইব্রেরির ম্যানেজার হাডসন। রসিকতার সুরে তিনি বলেন, বই ফেরত পেতে আমরা আরও 150 বছর অপেক্ষা করতে পারবো না। খবর শুনছেন হসলা রেডিও থেকে। আসছি খেলার খবরে। ব্রাজিল ম্যাচের জন্য কি এশিয়ান কাপে খেলবে না ভারত? আগামী 3রা অক্টোবর 2026-এ কলকাতায় ভারত বনাম ব্রাজিল ম্যাচের ঘোষণা হওয়ার পর থেকেই উত্তাল ভারতীয় ফুটবল মহল। কিন্তু এই আনন্দের মধ্যেই দেখা দিয়েছে জটিলতা। সেপ্টেম্বর অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোতেই আয়োজিত হবে ফিফা এশিয়ান কাপ 2026। ব্রাজিলের বিরুদ্ধে খেললে এই টুর্নামেন্টে ভারতের খেলার প্রায় কোনো সম্ভাবনাই নেই। ফিফা স্বীকৃত টুর্নামেন্টে না খেললে র্যাঙ্কিংয়েও প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ফিফা এশিয়ান কাপের ডিভিশন 1 গ্রুপের এতে ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিরুদ্ধে। এই টুর্নামেন্টে ভারত নাকি অনূর্ধ্ব 23 বা বি টিম পাঠানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু ফিফা অনুমতি দেননি। এআইএফএফ অবশ্য এই ব্যাপারে কোনো ঘোষণা করেনি এখনও। এদিকে ব্রাজিলের বিরুদ্ধে এই ম্যাচটি এআইএফএফের ইতিহাসে অন্যতম বৃহৎ ও ব্যয়বহুল আয়োজন হতে চলেছে। স্পন্সরশিপ এবং টিকিট বিক্রি মিলিয়ে প্রায় 60 থেকে 70 কোটি টাকার একটি বিশাল অর্থনৈতিক বাজেট তৈরির চেষ্টা চালাচ্ছে ফেডারেশন।
তবে আসিয়ান কাপে না খেলা নিয়ে সরব প্রাক্তন তারকারা। খেলো সাহায্য। প্রতিটা রাজ্যে খেলার পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকার খেলো ইন্ডিয়া প্রকল্প থেকে আর্থিক সাহায্য করবে। বাংলা আগেও এই সাহায্য না নিলেও এবার নেবে রাজ্যে নতুন সরকারের উদ্যোগে। পরিকাঠামোগত উন্নয়নে অর্থ পাওয়ার শর্ত হচ্ছে 60% খরচ করতে হবে রাজ্যকে, 40% দেবে কেন্দ্র। সব রাজ্যের জন্য চলতি আর্থিক বছরে এই বাবদ মোট 565 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। খুব দ্রুতই প্রতি জেলার অন্তত একটা করে খেলো ইন্ডিয়া স্টেডিয়াম গড়ার কাজ শুরু হবে। কোরিয়া ওপেনে দুরন্ত লড়াইয়ে শেষ 8-এ তন্নি। কয়েকদিন আগে তাইপে ওপেনে চ্যাম্পিয়ন হয়েছে তন্নি শর্মা। সেই ছন্দ সে বজায় রাখছে কোরিয়া মাস্টার সুপার 300 প্রতিযোগিতাতেও। বৃহস্পতিবার পাঞ্জাবের 17 বছরের ব্যাডমিন্টন খেলোয়াড় উঠে গিয়েছে শেষ 8-এ। 24 ঘন্টা আগে প্রতিযোগিতা তৃতীয় বাছাই তন্নি মাত্র 36 মিনিটে 21-16, 21-15 ফলে হারিয়েছিল চীনের ইউয়ান আনকিকে। এদিন সে 21-16, 17-21 এবং 21-13 ফলে হারিয়েছে ভারতের শ্রেয়াংশী ভালিশেট্টিকে। পিভি সিন্ধুর প্রাক্তন কোচ পার্ক তে সাংয়ের কোচিংয়ে খেলতে নামা তন্নি এদিনও গুরুত্বপূর্ণ সময়ে তার তীক্ষ্ণ ক্রসকোর্ট স্ম্যাশ এবং প্রতিপক্ষকে বিভ্রান্ত করা নিখুঁত ড্রপ শটের মাধ্যমে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছিল। শুক্রবার শেষ 8-এর লড়াইয়ে তন্নির প্রতিপক্ষ ভারতের শ্রী আর। খবর আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।